গতকালকের আমরা গতকাল থেকে শুরু করেছি ক্যান্থারিসের একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। কিভাবে আসলে ক্যান্থারিসটা পড়া দরকার, কিভাবে বোঝা দরকার সেটা বোঝার চেষ্টা করছিলাম। একদমই ইন্ট্রোডাক্টরি কথোপকথন হয়েছে। আমাদের মেডিসিন সিলেকশনের জন্য যে মেলা কিছু কালকে বলে ফেলেছি তা না, কি হতে পারে কি হতে পারে না সেটা নিয়ে আলোচনা করেছি। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলেছেন, বিভিন্ন জন কি কি উপকার পেয়েছেন, প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা আপনারা কালকে শেয়ার করেছেন। আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। ক্যান্সারিজ আসলে খুব মানে মানে রেগুলার একটা মেডিসিন, মানে বছরে একবার ইউজ করছে এরকম না, রেগুলার পেশেন্ট আমরা পাই, আপনারাও পাবেন। পাওয়া যায়, আমরা জানি না বুঝি না, এই কারণে আসলে এটাকে ওইভাবে হয়তো ইউজ করতে পারি না। কিন্তু এই যে ক্যান্সারিসের ক্লাস করার পরে আমার ধারণা যে আপনারা অনেক ক্যান্থারিসকে ইউজ করতে পারবেন এবং ভালো ভালো রেজাল্ট আপনাদের অভিজ্ঞতার ঝুলিতে যোগ হবে, এটা আমি বিশ্বাস করি। তো গতকালকে যে ক্যান্থারিসের কথা আমরা বলছিলাম, ক্যান্থারিসের মানে যখন প্রুভিং করা হয়েছিল, প্রুভিং কালীন যেটা পাওয়া গেছে সেটা প্রত্যেকটা অথার একই কথা বলেছে, তীব্র জ্বালার অনুভূতি পাওয়া যায়। যত জনের আপনি দেখবেন এর বাইরে কেউ নাই, তীব্র জ্বালা, এক্সট্রিম লেভেলের জ্বালা, ইনফ্লামেশন থাকে। ঠিক আছে। এবং আমরা কি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট যে বিষয়, এই জ্বালার সাথে কি বলেছিলাম, জ্বালার সাথে ব্যথার অনুভূতি থাকবে, তাই না? ব্যথার অনুভূতি থাকবে, তার সাথে দুর্বলতা বোধ থাকবে। দুর্বলতা এটা খুবই ইম্পর্টেন্ট। দুর্বলতা ফিজিক্যাল লেভেলে হতে পারে, মেন্টাল লেভেলে, যে কোনো লেভেলে, অথবা বোথ, ফিজিক্যাল এবং মেন্টাল, এই দুই কম্বিনেশন, জ্বালা তার সাথে এই দুর্বলতা, শারীরিক অথবা মানসিক, অথবা শারীরিক অথবা মানসিক, একা একা যে কোনো ভাবে আর কি এই দুর্বলতাটা থাকবে। তাহলে আমরা মানে ক্যান্থারিসকে একদম কনফার্মলি ইউজ করতে পারবো। ঠিক আছে, আমাদের মেডিসিন সিলেকশন একদম পারফেক্ট হবে যদি এটাকে আমরা খুঁজে বাইর করতে পারি। তো আমরা ক্যান্সারিসের আরো যেটা দেখেছিলাম যে রোগীরা কি মনে করে, রোগীরা মনে করে যে একদম বডি একদম তছনছ হয়ে গেছে। যেমন আমি গতকালকে বলতেছিলাম যে অ্যাক্সিডেন্ট করার পরে বাসের সাথে বা ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পরে যেরকম, যার ট্রাক বা বাস যার উপর দিয়ে চলে যায় সে যেরকম লন্ডভন্ড হয়ে যায়, হ্যাঁ, একদম ভঙ্গুর হয়ে যায়, ওই রকম অনুভূতি পেশেন্টের মধ্যে কাজ করে। শরীর একদম পাতলা হয়ে যায় এরকম মনে হয়। রুগীরা বলে যে ধীরে ধীরে শুকায় যেতে থাকতেছি, ধীরে ধীরে শুকায় যাচ্ছে, এরকম কথা রুগীরা এসে আমাদের সামনে বলে। তো আমরা গতকালকে ডক্টর হ্যারিংটনের উদ্ধৃত কিছু বিষয় গতকালকে বলেছিলাম, কি মেকানিজমে আমাদের কিডনিতে পাথর থাকলে বা ইউরেটারে বা মূত্রনালীতে পাথর থাকলে কি মুড অফ অ্যাকশনে পাথরটা বাহির হয়, সেটা আমরা গতকালকে বলেছিলাম। ওটা নিয়ে আমরা অত আলোচনা করতে চাচ্ছি না। তো ফ্যারিংটন যখন ক্যান্থারিসকে প্রুভিং এর সময় শরীরে লাগান, তখন তিনি ভয়াবহ ধরনের ভায়োলেন্ট ইনফ্লামেশন অনুভব করেন। এবং শুরুর দিকে দেখেন যে ওই জায়গাটা লাল হয়ে আছে, টকটকে লাল, বেলেডনে যেরকম লাল আমরা দেখি টকটকে লাল হয়ে আছে, এবং খুব দ্রুত ওখানে ফোস্কা পড়ে যায়, দিয়ে তারপরে ওইখানে ওই এক ধরনের ব্লিস্টার তৈরি হয়ে যায় এরকম ফোস্কার মতো, যার মধ্যে হলুদাভ রঙের পানি, একদম সিরাম পূর্ণ হলুদাভ সিরাম ওখানে তৈরি হয়ে যায়। তারপরে কি হয়, দ্রুত ওই জায়গাটা মরে যেতে থাকে, নেক্রোসিস হতে শুরু করে। এটা হলো ফ্যারিংটনে দেওয়া আছে। তো তিনি আরো বলেছেন যে ক্যান্থারিসের যে কোনো প্রপার্টিজ, ক্যান্থারিসের যে কোনো প্রপার্টিজ যদি যে কোনো অঙ্গে মানে এক ধরনের কিটমিটে ভাব তৈরি হয়। ওই যে আহ আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না,
সোঁয়াশ গুড়গুড়ি বলে, সোঁয়াশ গুড়গুড়ির আরো নাম আছে, কি বিচুত, নাম তো ভুলে গেলাম, বিচুতি না কি বলে না, ওই যে ওটাতে আমাদের মেডিসিনও তৈরি হয়, এখন আমার মনে করতে পারতেছি না। এই ধরেন যে আপনি অনেক ঘেমে আছেন, বিচুটি পাতা। বিচুতি পাতা বা সোঁয়াশ গুড়গুড়ি গায়ে যদি লাগে তাহলে কিরকম চিটমিট চিটমিট করতে থাকে না। আপনি ধরেন যে শোয়া পোকার কাটার ইয়ে খেয়েছেন কখনো, গায়ে লেগেছে কারো, ইয়ে আছে, অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা না থাকলে এগুলো বোঝানো যাবে না। তো স্যার আছে স্যার। আছে না, ওই রকম চিটমিট চিটমিট করতে থাকে এক ধরনের। আবার এটা আমাদের এলাকায় সোয়াশিং কয় স্যার। সোয়াশ বলে না, সোয়াশ গুড়গুড়ি, সোয়াশিং। সোয়াশিং। আচ্ছা, হ্যাঁ আরো একটা হ্যাঁ। উদাহরণ দিই। আপনারা ধরেন যে আমরা ছোটবেলায় করতাম কি, খড় নিয়ে, মানে গ্রামের বাড়িতে গেলে, বেড়াতে গেলে আর কি, আমরা দেখা যাচ্ছে গ্রামের বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম। তো ওখানে বেশিরভাগ খেলাধুলাই হয় খড় টড় নিয়ে, খড় মাটি নিয়ে। তো খড়ের মধ্যে যখন ওই গড়াগড়ি করার পরে আহ সন্ধ্যার সময় বাসায় ফিরে যখন হচ্ছে আপনার গা ধোয়া হয়, শরীরটাকে ধোয়া হয়, পানি দিয়ে পরিষ্কার করা হয়, তখন একদম চিটমিট চিটমিট করতে থাকে। এগুলো আসলে অনুভূতি আমি মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। এইরকম মানে এক ধরনের অনুভূতি হতে থাকে, চিটমিট চিটমিট করতে থাকে। তো এই ক্যান্থারিসের প্রপার্টিজ যদি, যে কোনো প্রপার্টিজ আপনার কোনো অঙ্গে যদি লাগে, তখন সাথে সাথে এইরকম চিটমিটে অনুভূতি তৈরি হয়ে যায়, একটা অস্বস্তির অনুভূতি তৈরি হয়, মনের মধ্যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের উত্তেজনা তৈরি হয়। হ্যাঁ, এটা ক্যান্থারিসের খুবই কমন একটা সিমটম। এই কারণে ক্যান্থারিস ভয়ানক সব অসুস্থতায়, যত ধরনের ভায়োলেন্ট অসুস্থতা আছে দেহের, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এফেক্টেড হয়, সেই জায়গাতে ওরকম চিটমিটে অনুভূতি পাওয়া যায়, এবং মনের মধ্যেও ওইরকম অনুভূতি আসে। ঠিক আছে, এই অনুভূতি গুলো আসলে আপনাদেরকে আমি ট্রান্সফার করতে পারছি না। আমি দেখি আরো কিছু উদাহরণ সেট করি তাহলে। যেমন নতুন বিয়ে হয়েছে, এবার এখানে যারা বিবাহিত, আচ্ছা আমি একটু বলে নি, মানে ফর আওয়ার সেফটি, এই ক্যান্থারিসের ক্লাসে অ্যাটলিস্ট মানে নন মেডিকেল, মানে অ্যাডাল্ট না এরকম পার্টিসিপেন্টকে আপনারা পাশে রেখেন না। আমার ক্লাসগুলো অনেকেই ফ্যামিলি নিয়ে শোনেন, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে শোনেন। আমি অনুরোধ করবো অ্যাটলিস্ট ক্যান্থারিসের কাজ, মানে ক্লাসটা আপনারা তাদেরকে একটু অ্যাভয়েড করেন। কারণ কিছু অ্যাডাল্ট কথাবার্তা বলতে হবে, এটা মানে রুগী চেনার স্বার্থে এটা বলতে হয়। তো এটা একটু আপনারা সতর্কতা রেখেন আর কি, হ্যাঁ, অন্যভাবে নিয়েন না। এটা আমার মানে সিচুয়েশনাল ডিমান্ড, আমার হয়তো অনেক কথা বলতে হতে পারে। তো আগে থেকে আপনারা একটু সেফ থাকেন। তো যাক, নতুন বিয়ে করেছে, আহ এবার হয় কি, যখন মানে যাদের বিয়ে হয়েছে তারা তো এটা ভালো বুঝবেন। তো প্রথম রাতেই পাশে একজন শুয়ে আছে, যখন আহ স্পর্শটা আসে হাজবেন্ড বা ওয়াইফের ইয়েতে, তখন শরীরটা একদম শিরশির করে ওঠে। প্রথম রাতে শিরশির করে উঠলো। এবার যখন সেই পার্সন তার বউয়ের সাথে মিলিত হতে গেল, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে তার আহ লিঙ্গটা ওইভাবে উত্তেজিত হচ্ছে না, উত্তোলন যেটাকে বলে সেটা হচ্ছে না। ঠিক আছে, এই জন্য সে একদম বিচলিত হয়ে পড়লো, টেনশনে পড়ে গেল। আগে তো এরকম কখনো হয়নি, আগে তো পেনিস অনেক শক্ত ছিল, খুব সহজেই শক্ত হতো। হ্যাঁ, তো এই ঘটনাটা যেন তার মাথার উপরে একদম পাহাড় ভেঙে পড়লো। নতুন বিয়ে করেছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা ভাবেন, এরকম এক পার্সনের কথা ভাবেন, তার মনের মধ্যে কি যাবে। আগে তো কখনো এরকম সমস্যা হয়নি, কিন্তু এখন কেন এইরকম এরকম অবস্থা তৈরি হলো, কেন হচ্ছে না? বউ হাত দেয়, শিহরে ওঠে। ঠিক আছে, তো পরের দিন পার হয়ে রাত্রের বেলা
একই অবস্থা। হ্যাঁ, পেনিসে কোনো উত্তেজনা নাই। এবার তার মধ্যে কি হচ্ছে, আমি তো পারফর্ম করতে পারছি না বউয়ের কাছে। এবার সে ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো। এই পরিস্থিতিটা চিন্তা করেন, এরকম একটা মানুষের অবস্থা চিন্তা করেন, তখন মনের মধ্যে কি হবে? তখন তার মনের মধ্যে কাজ হবে যেভাবে হোক দ্রুত আমাকে এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। এরকম অবস্থায় একজন ব্যক্তির মধ্যে তীব্র মানসিক বেদনা, তীব্র অস্থিরতা কাজ করে। এইরকম ক্ষেত্রে ক্যান্থারিস একটা ডোজই যথেষ্ট। এটা কিন্তু ইয়া না, লাইকোপোডিয়াম না, ফেয়ার পারফরমেন্স না, ফেলিওর না। আমি কি বোঝাতে পারলাম? ক্ষেত্রটা বুঝেন। সেক্সুয়াল ট্রিটমেন্ট করবেন, ক্ষেত্র বুঝে দিতে হবে, খামাখাই দিলে হবে না। ক্যান্থারিস দিয়ে দাও সব সেক্সুয়াল উইকনেসে, ডিসএবিলিটিতে বা আদার্স ইয়েতে ক্যান্থারিস। নো, আমি এগুলো ভুল করেছিলাম। আপনারা যাতে ভুল না করেন এই কারণে আমি খুব ওপেনলি বললাম, অন্যভাবে কেউ নিয়েন না। তো এই যে একটা সিচুয়েশন, নতুন বিয়ে করেছি, বউ স্পর্শ করলেই শরীর শিহরে উঠছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ পারফর্ম করতে রেডি না, পারফর্ম করতে পারছে না। আকাঙ্ক্ষা আছে কিন্তু আমি পারফর্ম করতে পারতেছি না। উত্তেজনা হচ্ছে কিন্তু পেনিস কোনো মানে রিয়াকশন করছে না। এইরকম অবস্থার কথা ইয়ে করেন, সেটা তো ফিজিক্যাল একটা ইয়ে আছে, সাথে সাথে কিন্তু তীব্র মানসিক একটা অস্থিরতাও কিন্তু কাজ করবে, মানসিক একটা পীড়া তার মধ্যে থাকবে। এইরকম ক্ষেত্রটা হচ্ছে ক্যান্থারিসের। তো এই জায়গায় কি চিন্তা করা যেতে পারে? এই জায়গায় আসতে পারে ডেলুশন ইনজুরি বিং ইনজুরিজ। আমি রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি। ডেলুশন বিং ইনজুরিজ, আমি ইনজুরি নিয়ে অনেক আলোচনা করেছি, আবার করব, অসুবিধা নাই। ডেলিরিয়াম ক্রাইং উইথ, ডেলিরিয়াম ক্রাইং উইথ, এগুলো সব ব্যাখ্যা করব আমি এখন, মানে অস্থির হওয়ার কিছু নাই। তারপরে ডেলুশন সিজড অ্যাজ ইফ, ডেলুশন সিজ অ্যাজ ইফ, হঠাৎ অসুস্থ হয়ে পড়া, হঠাৎ অসুস্থ হয়ে পড়া, মাথায় রাখেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়া, তীব্র শারীরিক এবং মানসিক বেদনা, শারীরিকও হতে পারে মানসিকও হতে পারে, বোথ, শারীরিক এবং মানসিক দুটাই হতে পারে। আমার এই ফ্যারিংটনের সংজ্ঞার সাথে মিলতেছে তো? আমার কথাগুলোর স্টেটমেন্ট আমি গতদিন যেটা বলেছি সেটার সাথে মিলতেছে, আমার স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ হয় না। গতদিনও যেটা ছিল আজকেও কিন্তু একই আছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, তীব্র ধরে নিলাম তার তীব্র শারীরিক এবং মানসিক বেদনা, এবং সেখান থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট ছটফট করা, বাড়াতে হবে, বউকে স্যাটিসফাই করতে পারে না, বউ টিকবে না, চলে যাবে, ভাত খাবে না। হাজারো 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 ফ্যামিলি, হাজারো বিয়ে ভেঙে যায় উইদিন 2 or 3 days, 7 days এর মধ্যে। আপনার আশেপাশে দেখেন প্রচুর এই ইয়ে হয়, বউ ভাত খায় না, বলে বউ নাই, বউ চলে গেছে। এগুলো তো বেডের কথা তো বাইরে আসে না। তো বেদনা থেকে কি হলো? মুক্তি পাওয়ার জন্য ছটফট ছটফট করা, অর্থাৎ তার সব কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যেখানে আছে সেখানেই থেমে যাচ্ছে, অন্য জায়গায় নাই, ওখান থেকে মুক্তি পেতে হবে, ওই জায়গায় আটকেছে, ডেলুশন সিস্ট। আমরা সিস্ট নিয়ে অনেক ব্যাখ্যা করব, অল্প অল্প করে আগাই, তাহলে আপনার এই মেডিসিনটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো কেন্টের বিবরণ অনুযায়ী কেন্ট বলেছেন এই ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ ও তীব্রতা সাথে সাথে ছড়িয়ে পড়া ইনফ্লামেশন বা প্রদাহ, ভায়োলেন্ট ইনফ্লামেশন। এটা ক্লেন্টের ম্যাট্রিমিডিকে আছে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর লক্ষণ এবং তীব্রতা খুব দ্রুত ছড়ায় পড়ে এবং ইনফ্লামেট হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে পড়ে। এমন প্রদাহ যা তীব্রতার সহকারে গ্যাংগ্রিন বা অঙ্গ পচিয়ে ফেলা অবস্থায় পড়ে যায়। দেখেন প্রথম দিনই বলেছি কি হয়, ক্যান্থারিস
যদি এক্সটার্নাল কোনো পার্টে আপনার পড়ে তাহলে কি বলেছিলাম, ওখানে প্রথমে লাল হয়ে যাবে, ইনফ্লামেশন হবে, তারপরে ওইখানে হলুদ কালার ব্লিস্টার হয়ে যাবে। ব্লিস্টারের মধ্যে কি থাকবে? ব্লিস্টার মানে কি? ফোসকা। ব্লিস্টারের মধ্যে কি থাকবে? হলুদ কালারের পানি, হলুদ কালারের সিরাম, তাই না? ওর মধ্যে থাকবে। তারপরে কি হবে? ধীরে ধীরে ওইটা নেক্রোটিক হয়ে যাবে, মরে যাওয়ার মতন যাবে। এই কথা কিন্তু কেন্টো বলছেন। তার প্রদাহ বা মানে খুবই তীব্র হবে এবং ওটা গ্যাংগ্রিন হয়ে যাবে বা অঙ্গ পচে ফেলার অবস্থায় চলে যাবে। ঠিক আছে? তো ক্যান্সারিস রোগীর সর্বপ্রথম আক্রান্ত হয় কোথায়? মূত্রতন্ত্রে, ইউরিনারি ট্র্যাকে। আমরা ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ডাক্তাররা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য কোন মেডিসিন দেয়? সবার আগে চিন্তা করে ক্যান্সারিস। বুঝুক আর না বুঝুক, ক্যান্সারিস আগে দে। তাহলে ক্যান্সারিস রোগ সর্বপ্রথম মূত্রতন্ত্রে, ইউরিনারি ট্র্যাকে তীব্রভাবে এফেক্ট করে, প্রভাবিত করে। সে কারণে অনেক ধরনের মানসিক লক্ষণ উৎপন্ন হয়। আমরা কিন্তু ওগুলাকে গুরুত্ব দিই না, আমরা খালি দেখি যে তার শুধুমাত্র প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়েও কাজ হচ্ছে না, রিকারেন্ট হচ্ছে, 2 দিন পর পর 4 দিন পর পর হচ্ছে। আমরা বলি বেশি বেশি করে পানি খাও, এই খাও ওই খাও। তুমি নিশ্চয়ই পানি খাও না, নিশ্চয়ই করো না, এগুলা আমরা রুগী কিন্তু ছেড়ে দিই, ক্যান্সারিস দিয়ে দিলাম, খাইলো, বাস। তো এই যে তার ইউরিনারি ট্র্যাকটা ইনফেক্টেড হলো এবং সেখান থেকে নানান টাইপের মেন্টাল সিমটম, মানসিক লক্ষণ উৎপন্ন হবে। আমরা জানবো কি কি টাইপের হয়, এটা কিন্তু কেন্টের কথা। তো ঠিক একইভাবে রোগীর শরীরের যে কোনো অঙ্গে তৈরি হওয়া প্রদাহ মানে ইনফ্লামেশন খুব তীব্রতার সাথে ছড়িয়ে পড়ে, যার কারণে অনেক রোগী অনেক বেশি অসুস্থতার কবলে পড়ে, অসুস্থ হয়ে পড়ে এবং তা খুব দ্রুততার সাথে ভয়ানক রূপ ধারণ করে। কথা কিন্তু একই, এফেক্ট হবে, ইনফ্লামেট করবে, দ্রুততার সাথে ছড়িয়ে পড়বে, ভয়ানক রূপ ধারণ করবে। তো এই পেশেন্টের আশেপাশের লোকজন বা দেখা যাচ্ছে তার একদম নিয়ারেস্ট যারা রিলেটিভ, আত্মীয় স্বজন, তারা দেখবে যে তার অসুস্থতার লেভেল খুবই সাধারণ, হয়তো তেমন কিছুই না, কিন্তু ওই ব্যক্তি যে আক্রান্ত হয়েছে সে অনেক তীব্রভাবে অনুভব করবে এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকবে। এটাই হলো ক্যান্সারিসের বেসিক ফিল। মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে ভিডিও দেখাবো আজকে না, মুক্তি পাওয়ার জন্য একদম ছটফট ছটফট ব্যাকুল হয়ে যায়। এটা হলো ক্যান্সারিসের কোর। এবং এই কারণে সে অনেক বেশি খিটমিটে হয়ে যায়, ইরিটেড হয়ে যায়, ইরিটেবল হয়ে পড়ে এবং নানান ধরনের মানসিক লক্ষণ অনেক ধরনের দেখা যায়, এক একজন এক এক ধরনের। হঠাৎ করে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে, নানান ধরনের চিন্তা তার মনের মধ্যে আসে। ডক্টর কেন্ট খুব সুন্দর করে এক লাইনে লিখে দিচ্ছে, আপনারা কেন্টের ম্যাট্রিনিটিতে পাবেন, আমি লাইনটা ইংরেজিতে দিয়ে দিচ্ছি, আবার অর্থও করে দিচ্ছি। সেটা হচ্ছে thoughts run riot and go whatever why they will as if possessed by other side influence। মানে কি? এই কথার অর্থ হলো thoughts run riot, ব্যক্তির বিচার ভাবনা, চিন্তা ভাবনা কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়াই ব্যক্তির মনের উপরে প্রভাব ফেলে। অর্থাৎ ব্যক্তির মনের উপরে উল্টাপাল্টা চিন্তার প্রভাব চলে আসে, ওই চিন্তা ভাবনার উপরে ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওই পরিস্থিতি ব্যক্তিকে খুব বেশি পেরেশান করে ফেলে। ব্যক্তি সেই অবস্থা থেকে মুক্তি পেতে মানে দ্রুত মুক্তি পেতে ছটফট ছটফট করতে থাকে, ভেতরটা একদম আনচান আনচান করতে থাকে, কি করে বাইরে। ওই যে ওই ভদ্রলোকের কথা চিন্তা করে, নতুন বিয়ে, সে কিছু করতে পারতেছে না, তার মানে সেক্স ড্রাইভ তৈরি হচ্ছে না, এখানে এখন কি হবে কি হবে, এইরকম একটা সিচুয়েশনের কথা চিন্তা করেন।
সে ওখান থেকে মুক্তি পেতে ছটফট ছটফট করতে থাকবে। এ সময় তার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, সে মনে করে, তার মনের মধ্যে তৈরি হয় আমি মনে হয় অন্য কোনো একটা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, অন্য কোনো শক্তির অধীনে চলে যাচ্ছি, অন্য কোনো শক্তি আমাকে গ্রাস করে ফেলতেছে, আমার আর নিজস্ব কিছু থাকতেছে না, অন্য কিছু আমাকে নিয়ন্ত্রণ করতেছে। রুব্রিক্স কি হবে? ডেলিউশন প্রসেস বিং। হ্যাঁ, থ্যাংক ইউ। এই রুব্রিক্সটা হবে ডেলুশন পজেসড বিং। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, ডেলুশন পজেসড বিং। পজেসড কি? পজেসড মানে কি? অধিকৃত হওয়া। অধিকৃত, অধিষ্ঠ, অধিকারী হওয়া আর কি, অধিকারী হওয়া, পজেসড। তাহলে পজেসড মানে হচ্ছে কোন জিনিস বা কোন বস্তুর নিয়ন্ত্রণে যাওয়া, কোন বস্তুর নিয়ন্ত্রণে যাওয়া। এই রুব্রিক্সটা যদি আমরা পুরো অর্থ করি তাহলে কি দাঁড়াবে? এই ডেলুশন পজেসড বিং, এটাকে যদি আমরা বাংলা করি, পুরো অর্থ করি, তাহলে কি দাঁড়াবে? তার কাছে মনে হবে যে ব্যক্তি অন্য কারো অধীনে আছে, তার নিজস্ব কোনো হুঁশ নাই। যে শক্তি তার মধ্যে প্রবেশ করেছে বা যে শক্তির নিয়ন্ত্রণে সে চলে গেছে, তার অধীনে সে কাজ করছে, তার ইচ্ছা অনিচ্ছায় তাকে কাজ করতে হচ্ছে, তার ইচ্ছা মতো তাকে কাজ করতে হচ্ছে। তাহলে পজেস্টের অর্থ দাঁড়ায় আপনি অন্যের অধীনে চলে গেছেন এবং তার ইচ্ছা মতো আপনাকে কাজ করতে হচ্ছে বা তার ইচ্ছা মতো আপনাকে কাজ করতে হবে। সেটা অসুস্থতা হতে পারে, সেটা যে কোনো একটা পরিস্থিতি হতে পারে, যেটা কোনো একটা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ক্ষমতা, হ্যাঁ, কোনো একটা পাওয়ার তার তার দ্বারা হতে পারে। হ্যাঁ, কলম আপনার হাতে আছে কিন্তু আপনাকে আরেকজন লেখাচ্ছে, এইরকম একটা অনুভূতি তার মধ্যে তৈরি হবে। তার কাছে মনে হবে আমার নিজস্ব কোনো শক্তি নাই, অমুক আমাকে ম্যানেজ করতেছে, আমার থেকে অধিকতর শক্তি, আমার থেকে যার শক্তি পাওয়ার বেশি, সে তার ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হচ্ছে, তার শর্ত মোতাবেক আমাকে চলতে হচ্ছে। ওই যে আমরা দৈনন্দিন জীবনে আমি একটা ভিডিও মাঝে মধ্যেই দেখাই, আবারও দেখাই, আমার এখানে অনেকজন নতুন আছেন, পুরানো জনরা তো দেখেছেনই। এই যে দেখেন পজেস্টের সুন্দর একটা ভিডিও দেখাই। ভিডিওগুলো আমি করে রেখেছি, নতুনদের মনে থাকে এই কারণে আমি দেখাতে পছন্দ করি। আমি ভিডিওটা একটু দেখালাম, রিক্রিয়েশনও হয়ে গেল। সিনেমা মানে সিনেমার অংশটাতে কি দেখালো, মেয়েটা প্রথমে ভালো থাকতেছে, তারপর তার মধ্যে একটা অশরীরীয় প্রেতাত্মা, একটা আত্মা তার উপরে ভর করলো, তখন তার আর নিজস্ব কোনো কন্ট্রোল থাকতেছে না, সে সম্পূর্ণটা সে আত্মার অনুযায়ী, আত্মার ইচ্ছা অনুযায়ী সে তার কর্মকাণ্ড পরিচালনা করছে। তাহলে এই যে আমরা জিনের আসর পড়া বলি, তাই না? কাগো ভূত আপনারা মনে হয় দেখেছেন, গ্রামগঞ্জে এগুলো দেখা যায়, শহরে কেন জানি খুব একটা দেখা যায় না, একটু রিমোট অঞ্চলে বেশি দেখা যায়। দেখা যাচ্ছে যে এমন আচরণ করছে, এমন কথা বলতেছে, তখন সে তার হুঁশে থাকতেছে না, তার বিচার বুদ্ধি কাজ করছে না, পুরোটাই ওই জিন যে তার উপরে আছর পড়ে, মানে আছর পড়েছে, তার ইচ্ছা অনুযায়ী চলছে। তো এইটাকে বলা হয় পজেস। ঠিক আছে? তো পজেস হতে গেলে আমরা দুইটা সত্য থাকতে হবে, দুইটা শর্ত থাকতে হবে। এটা যারা নতুন আছেন তারা লিখে নিতে পারেন। পজেস পাওয়ার ক্ষেত্রে আমরা দুইটা শর্ত থাকবে। একটা হলো কোন শক্তি তাকে কন্ট্রোল করছে, রুগী বলবে কোন শক্তি আমাকে, এটার জন্য আমি এই ব্যথাটার জন্য আমি কাজ করতে পারছি না। ঠিক আছে? তাহলে তাকে কন্ট্রোল করতেছে। আর 2 নাম্বার পয়েন্ট হলো অন্য কোনো কিছু বা কারো অধিকারে থাকে, কারো নিয়ন্ত্রণে থাকে এবং তার স্বাধীনতা হরণ করার অধিকার, মানে অন্য কারো অধীনে থাকতেছে এবং তার নিজের যে স্বাধীনতা, স্বীয় স্বাধীনতা, সেটাকে হরণ করেছে। এটাই হলো পজেস। এখন প্রশ্ন হলো যে অন্য শক্তিটা কি? অন্যটা কি?
অন্য শক্তি যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কোনো শক্তিশালী ব্যক্তি হতে পারে যার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হচ্ছে, কোনো দুষ্ট আত্মা হতে পারে, জাদু টোনা হতে পারে, কোনো রোগ হতে পারে যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, রোগের নিয়ন্ত্রণে তাকে চলতে হচ্ছে, অথবা এমন কোনো শক্তিশালী পরিস্থিতি যা বদলানোর আহ ক্ষমতা সে ব্যক্তির হাতে নাই, এবং সে পরিস্থিতিতে থাকাটা ওই ব্যক্তির পছন্দ হচ্ছে না, নিয়ন্ত্রণে থাকাটাও ওই ব্যক্তির পছন্দ হচ্ছে না। ঠিক আছে? তো পজেস আপনারা বুঝতে পারলেন, রুগী এসে যখন এমন ভাবনা, এমন ফিলিংস আপনাদের সামনে বোঝাবে যে তার নিজস্ব সক্রিয়তা বলে কিছু নাই, ওই অসুখ বা কোনো পরিস্থিতি বা কিছু নিয়ন্ত্রণে সে চলে গেছে এবং সেটা তার মোটেও ভালো লাগতেছে না, এবং এখান থেকে ক্যান্সারিসের রোগী বোঝাবে যে এখান থেকে আমি ছটফট ছটফট করছি, আমাকে এখান থেকে দ্রুত মুক্ত করে দেন, আমি এই পরিস্থিতিতে একদম মুক্তি পাওয়ার জন্য ছটফট ছটফট করতেছি। এটা আপনারা ক্যান্সারিসের ক্ষেত্রে, ক্যান্সারিসের রোগীর ক্ষেত্রে দেখতে পাবেন। এজন্য রোগী রেগে যায়, তার মেজাজ খিটমিটে হয়ে যায়, রাগ খিটমিটে ভাবটা এত বেশি হয়ে যায়, সে তখন অন্যদের মান সম্মানের কথা ভাবে না, কি শ্বশুর, কি শাশুড়ি, কি হাজবেন্ড, এটা তার মাথায় থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, অন্যের মান সম্মানের কথা থাকে না, কারণ তার মন মেজাজ খিটমিটে হয়ে গেছে, রাগ প্রচন্ড হয়ে গেছে। এজন্য এর সাথে রিলেটেড আমাদের কিছু রুব্রিক্স আছে, আমি রুব্রিক্স গুলো একটু একটু করে বলি। একটা হচ্ছে ব্লাসফেমি, দ্বিতীয় রুব্রিক্স হচ্ছে ইরিটেবিলিটি পেইন ডিউরিং, অ্যাঙ্গার পেইন অ্যাবাউট, অ্যাবিউসিভ ইনসাল্টিং, উল্টাপাল্টা কথা বলবে, ইনসাল্ট করবে, ইনসোলেন্স, উদ্ধত আচরণ করবে, তাই তো। তারপর রেজ ফিউরি, শাইনিং অবজেক্ট ফ্রম রিনিউড, তারপরে রেজ ফিউরি টাচ রিনিউড বাই। এগুলো আমরা সব ব্যাখ্যা করব কিভাবে আমরা এগুলো নিতে পারি। এখন এটা জার্নি যেহেতু, একটু একটু করে আমরা দেখে রাখি, ওয়ার্ড গুলার সাথে রুব্রিক্স গুলার সাথে একটু পরিচিত হয়ে যাই। তো রোগীর পুরা চিন্তা চেতনা ওই ইনফ্লামেশন বা ওই প্রদাহের সাথে সংশ্লিষ্ট থাকে, তখন তার কনসেন্ট্রেশন সবকিছু এটা নিয়ে, এবং এ নিয়ে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা তৈরি হয়, নানান ধরনের ভাবনা তৈরি হয়। এই ইনফ্লামেট যে অর্গান আছে, প্রদাহযুক্ত যে অঙ্গ সম্পর্কে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, রোগীর ফিলিংসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা পাবো যে এমন পরিস্থিতি তার কাছে মনে হবে খুবই অসহনীয়, তার কাছে খুবই কষ্ট হচ্ছে, এরকম মনে হবে। কিরকম একটু উদাহরণ দিই তাহলে বুঝতে ভালো হবে। ধরেন যে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার মানে মূত্রাশয়, তাই না? ইউরিনারি ব্লাডার বা তার জেনিটিলিয়া, জননাঙ্গের ইনফ্লামেশন হয়েছে, প্রদাহ হচ্ছে, এই কারণে এই অঙ্গের উত্তেজনা অনেক বেশি আসে, অনেক বেশি। ওখানে প্রদাহ হওয়া মানে, মানে যাদের হয় তারাই বোঝে, এগুলা আসলে এই ফিলিংস গুলা শেয়ার করা যায় না, যারা হয় তারাই বোঝে। এই কষ্ট, এই যন্ত্রণা, এটা কিন্তু অবর্ণনীয়, আমি বলে আপনাদের বোঝাতে পারবো না যদি না হয়। তো যখন অনেক বেশি প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তখন এই অঙ্গগুলার উত্তেজনা অনেক বেশি আসে, এবং তার মধ্যে তখন তীব্র সেক্স করার ইচ্ছা জাগে, খুব তীব্র। মানে যাদের হয় দেখবেন যে অনেক, আমি আরেকটু বুঝাই, খুব কাছাকাছি লেভেলে বুঝাই। ধরেন আমরা যারা অ্যাডাল্ট আছি, দেখা যায় যে মানে ইউরিনারি বেগ, প্রস্রাবের বেগ অনেক বেশি আসছে, আপনি চাপায় রেখেছেন, এক ধরনের পেইন টাইপের যখন আসে, তখন কিন্তু এক ধরনের সেক্সুয়াল ডিজায়ার কিন্তু তৈরি হয়। হ্যাঁ, আপনি দেখবেন স্বপ্ন দোষ বা এই বিষয়গুলো ইন জেনারেল যেগুলো হয় ছেলেদের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে যে মাঝ রাতের পরের অংশে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই সময় একদম
ইউরিনারি ট্র্যাক, পেনিস পুরা মানে পুরা অংশ একদম ইউরিনারিতে একদম লোড হয়ে আছে, ওই সময়গুলোতে এরকম উত্তেজনা আসে। এটা ফিজিক্যালি মানে বাই বর্ন আল্লাহ কর্তৃক প্রদত্ত। তো যাক, এই যে সেক্সের যে ইচ্ছা, এই ইচ্ছার সাথে আমাদের অনেকগুলো রুব্রিক্স আছে। তার মধ্যে একটা রুব্রিক্স হচ্ছে অ্যামোরাস, কামুক। এগুলো আমরা সব ব্যাখ্যা করব। অ্যামোরাস, অ্যামিটিভনেস, নিমফোমেনিয়া, সবগুলোর বাংলা অর্থ কিন্তু কাছাকাছি, কিন্তু এগুলার প্রয়োগগত বিষয়গুলো আলাদা আলাদা। নিমফোমেনিয়া, তারপরে লুইস অবসেন্স, এগুলো একটু লিখে নেন। ল্যাসিভিয়াস, ল্যাসিভিয়াসনেস, তারপরে হচ্ছে স্যাটিরেসিস। এগুলো সব হলো ওই সেক্সুয়াল উত্তেজনা, কামুকতা, হ্যাঁ, এর সাথে রিলেটেড রুব্রিক্স। এগুলো হলো এক্সট্রিম লেভেলে, অসুস্থতা লেভেলে যখন হয় তখন আমরা এই রুব্রিক্স গুলা নিই। কিন্তু কখন কি নিতে হবে এটা আসতেছে আমি ধীরে ধীরে। তো এই ইচ্ছাগুলা একজন ব্যক্তিকে একদম পাগলা করে দেয়, পাগলের মতন করে দেয়। এই কারণে সব সময় অতিরিক্ত সেক্স সম্বন্ধীয় বিষয়াদি তার মধ্যে চলতে থাকে। সে সেক্সের প্রতি অতিরিক্ত পাগলা হয়ে যায়, পাগলা হয়ে যায়, মেনিয়াক হয়ে যায়। হ্যাঁ, এত বেশি তার মধ্যে উত্তেজনা আসে, উত্তেজনায় সে পাগল প্রায় হয়ে যায়। ইচ্ছা এতটাই তীব্র থাকে, এতটাই তীব্র থাকে, সে কিছুই পাচ্ছে না, তখন সে তার লিঙ্গ ধরে রাখতেছে। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়। শুধু পুরুষরাই যে লিঙ্গ ধরে রাখবে, মহিলাদের ধরে রাখতে হবে তা না, তাদের মধ্যে এই ইচ্ছাটা চলে আসে। তো লিঙ্গ ধরে ধরে থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ধরে ধরে আছে চেপে, মানে অনুভূতিটা পেতে গেলে এটাকে চেপে ধরে থাকতে হচ্ছে। চেপে ধরে বারবার যদি চেপে ধরে থাকে, দীর্ঘ সময় ধরে চেপে ধরে থাকে, খুবই স্বাভাবিক সেই জায়গায় অবশ্যই ব্যথা করবে। তো এই কারণে ব্যথাও শুরু হয়ে যায়, এটা কিন্তু খুব স্বাভাবিক। এই ব্যথাগুলা বা এই ইয়েটা তাদের কোয়েশনের সময়, সঙ্গমের সময়, সহবাসের সময় তারা কিন্তু অনুভব করে। তারপরেও সে বারবার সেক্স করার জন্য বাধ্য হয়ে পড়ে। হ্যাঁ, বাধ্য হওয়ার অর্থটা কি? বাধ্য হওয়ার অর্থ মানে এখন সেক্স করতে হবে, নাহলে থামতে পারছে না, থামতে পারতেছি না। তখন সে কি করছে? সে সেক্সের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সে তো আর নিজের মধ্যে নাই, সে তো ভাবতে পারছে না যে না আমি এখন নিয়ন্ত্রণ করব। আমরা এখন নিয়ন্ত্রণ করে রাখতে পারছি, আমাদের যত চিন্তা থাক চিন্তাকে দূরে রাখতে পারছি, কিন্তু এরা ওই সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদেরকে যেতেই হবে, আর যদি না পায় তখন হাত দিয়ে চলতে থাকবে। তো এই অবস্থাটাই মূলত হচ্ছে পজেসড। সে পজেসড হয়ে গেল, সে সেক্সের নিয়ন্ত্রণে চলে গেল। তাহলে আমরা বলতে পারি ক্যান্থারিস পজেসড হয় সেক্সের নিয়ন্ত্রণে, সেক্সের কারণে সে পজেসড হয়। ঠিক আছে, এখন ব্যথা হচ্ছে, ওখান থেকে আমাকে মুক্তি পেতে হবে। এবং এদের মুক্তি পাওয়ার ইয়েটাই হলো, অর্থটাই হলো, ওয়েটা হলো, কিভাবে তারা মুক্তি পেতে চায়? ডেলিরিয়াম ক্রাইং উইথ, ডেলিরিয়াম ক্রাইং উইথ, মুক্তি পাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। ডেলিরিয়াম মানে নর্মাল ইয়েতে নাই, সে তার স্বাভাবিকতা থেকে লাইনচ্যুত হয়ে গেছে, সে মুক্তি পাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। অর্থাৎ সে সেক্স এনজয় করছে না, সে এনজয় মানে এটা তো সেক্সুয়াল একটা হচ্ছে একটা এনজয়েবল বিষয়। এটা এটা হয় কি বোথ ওয়ে এনজয়মেন্ট। আমরা দেখেন অনেক যে কোয়েশন, এগুলো আমরা রেপার্টরিতে আমাদের এই ওয়ার্ড গুলো আছে, এগুলাকে আমরা কিন্তু অন্যভাবে অর্থ খুঁজি। কিন্তু সেক্সের মূল বিষয়টা কি? একটা এনজয়মেন্ট। কিন্তু সে তো ওখান থেকে সেক্সটা করতেছে ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য, যত দ্রুত সম্ভব যত ইয়ে করা যায় এখান থেকে মুক্তি পাওয়া যায় সে চেষ্টা করতেছে। তার মানে সে যদি দ্রুত সবকিছু ইয়ে করতে চায় তাহলে তো সে সেখানে এনজয় করতে পারবে না, খুবই স্বাভাবিক বিষয়। সে সেক্স এনজয় করতে পারে না। তার মধ্যে তীব্র ভাবনা থাকে, তীব্র ভাবনা থাকে সেখান থেকে বাড়ানোর, সেটাকে সে থামাতে পারে না। কখনো কখনো উত্তেজনা এত তীব্র হয়ে যায়, এত তীব্র হয়ে যায়, সে ডেলিরিয়াস হয়ে যায়। এজন্য সে অশ্লীল কথাবার্তা বলতে থাকে, অশ্লীল গান গায়। আপনারা দেখবেন অনেকে অশ্লীল গান গায়, উল্টাপাল্টা গান গাচ্ছে, ভালো গানের সুরে খারাপ খারাপ গান গাচ্ছে, সবসময় খারাপ খারাপ কথা বলবে, ইশারা করতে থাকবে। এগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের কথা বলছি, খারাপ ইশারা করবে।
সে এমন কথা বলতে থাকবে যে যেগুলো সুস্থ অবস্থায় চিন্তাও করা যায় না, সে ওরকম করতেও না। এরকম কথোপকথন, এরকম অ্যাটিটিউড তার মধ্যে আমরা দেখতে পাবো। এরকম কথাবার্তা ওরকম ব্যক্তিরাই করে যাদের মধ্যে তীব্র ইচ্ছা থাকে বা আত্ম সন্তুষ্টির একটা চাহিদা থাকে, একটা চাওয়া থাকে, আনস্যাটিসফ্যাকশন থাকে, আনস্যাটিসফাইড থাকে। তাহলে আমরা এই আলোচনাকে যদি জিস্ট করি তাহলে বলা যায় ক্যান্সারাস ব্যক্তি সব সময় সেক্স করার চিন্তা দ্বারা আবদ্ধ থাকে, সব সময় সেক্সের চিন্তা তার মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। আমার কাছে এটারও ভিডিও আছে, কিভাবে এই চিন্তা চেতনা গুলো মাথার মধ্যে আসে। তো এই ধরনের ব্যক্তি সেক্স করার জন্য কাউকে পাচ্ছে না, সবসময় তো পাওয়া যায় না, বিয়েও করেনি দেখা যাচ্ছে কথার কথা, সে কাউকে পাচ্ছে না, তখন কি করবে? তার সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন, সেক্সুয়াল পরিতৃপ্তি। গ্র্যাটিফিকেশন অর্থটা কি? গ্র্যাটিফিকেশন অর্থ হচ্ছে পরিতৃপ্তি। তার এই পরিতৃপ্তি পাওয়ার জন্য সে কি করবে? অনেকগুলো ওয়ে আছে। সে তখন মাস্টারবেট করে, বোধ ছেলে মেয়ে দুইজনই করে। ক্যান্সারের ছেলেও করতে পারে মাস্টারবেট, মেয়েও করতে পারে। ব্লু ফিল্ম দেখবে, উল্টা পাল্টা কথা বলে, আজে বাজে কথা বলে সেলফ স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবে, নিজেকে স্যাটিসফাইড হবে। সে এরকম করে কারণ সে তার মাথার মধ্যে সেক্স, শুধু সেক্স 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 তার মাথার মধ্যে ঘুরঘুর করতেছে। তার চিন্তা চেতনা, তার কর্মকাণ্ড সেক্সের নিয়ন্ত্রণে চলে গেছে, পজেসড বাই সেক্স। এটা হলো ভায়োলেন্ট ডিজায়ার। এটা হলো একটা ক্যান্সারের স্টেট। আমি স্টেটটা বোঝাচ্ছি আপনাদেরকে। অসুস্থ অবস্থায় অনেক ভদ্রলোককে পাবেন, অনেক শিক্ষিত, পিএইচডি করা, আমি নিজে দেখেছি, পিএইচডি করা পার্সন। আবার দেখা যাচ্ছে অবিবাহিত ছেলে মেয়ে সেক্স সম্পর্কে খারাপ খারাপ কথা বলা শুরু করে দেয়। তাদের বুঝে আসে না, তাদের মাথায় কাজ করে না যে সে কি কাজ করছে, করছেটা কি, তারা বুঝতে পারে না। এমন ভাষা তারা কোত্থেকে শিখছে তারা নিজেরা ভাবতে পারে না, তার প্যারেন্টস ভাবতে পারে না, আশেপাশের লোকজন ভাবতে পারে না। এ তো এরকম না, এরকম কারোর সাথে মেশেনি কেন, কিন্তু এরকম কেন করছে? তাদের ভাষা, তাদের ইশারা এত বেশি খারাপ হয়, এত বেশি খারাপ হয় যে ওর অত্যাচারে দেখা যাচ্ছে ওই ঘরের লোকজন পালিয়ে বেড়ায়। বাসার লোক ওই রুমে আসছে, বন্ধু বান্ধব নাই, এখনই তো উল্টাপাল্টা শুরু করে দিবে, উল্টাপাল্টা কথা বলবে, উল্টাপাল্টা শীষ দিবে, এই করবে। এই অবস্থাটা হলো ওই পেশেন্টের ডেলিরিয়াস স্টেট। সেখানে বোঝা যায় না সে আসলে কি করছে, কি চাচ্ছে, এটা বোঝা যায় না। ঠিক আছে, আপনারা যদি কেন্টের ম্যাথমেটিকা পড়েন, কেন্টের ম্যাথমেটিকায় একটা জায়গায় দেওয়া আছে, এটা কেন্টের ম্যাথমেটিকায় না, এটা দেওয়া আছে সম্ভবত কেন্টের প্রুভিংস আর কি। সেখানে লেখা আছে যে একজন ভদ্র মহিলা কেন্টের কাছে আসলেন, এসে কেঁদে কেঁদে বলতেছে যে ডাক্তার সাহেব, আমার মেয়েরা, আমি যেভাবে মেয়েদেরকে মানুষ করেছি, আমার মেয়েরা এসব কথা কোত্থেকে শিখলো, মানে এত আজে বাজে কথা শিখছে তার মেয়ে। মহিলা ডাক্তারের কাছে এসে বলতেছে যে আমার মেয়ে এসব কথা কোথায় পেলো, কোথায় থেকে শিখলো, এত বাজে, এত নিকৃষ্ট, এত জঘন্য কথা কোত্থেকে শিখলো? তো এরকম অবস্থায় ওই মেয়েকে দোষারোপ করলে চলবে না। ওই মেয়েটা আহ মানে তার অসুস্থতা, মানে কেন্টের কাছে আসছিল ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য। হ্যাঁ, এবং মিনিস্ট্রেশনের একটা মানে সময়ে তার এই পেরেশানিটা হতো, ওই সময়টাতে সে এই এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলতো, এবং তার মধ্যে একদম ভায়োলেন্ট মেন্টালিটি, মানসিক অবস্থা তৈরি হতো। এটা কেন্টের বর্ণনায় আছে। তো এই ওষুধের প্রত্যেকটা অসুস্থতায় তীব্র জ্বালার অনুভূতি হয়, এবং মানসিক রোগে সে ডেলিরিয়ামে চলে যায়, ইভেন দেন বেহুশ হয়ে যায়। ওই মহিলার কেন্টের কেসের, ওই মহিলার কেন্টের কেসের ওই মহিলার
মানে অবস্থাটা ডেলিরিয়ামই বলা যাবে। সে তার হুঁশে ছিল না। হ্যাঁ, ওটাকে ডেলিরিয়াম স্টেট বলা যাবে। একদম তার হুঁশ ছিল না। না তো ওরকম শিক্ষিত ভালো একটা ফ্যামিলির মেয়ে এরকম পচা কথা বলার, উল্টাপাল্টা নোংরা কথা বলার ইয়ে থাকতো না। কি কোথায় কোন কথা বলতে হবে, কি বলা উচিত, মায়ের সামনে কি বলা উচিত, বাপের সামনে, ভাইয়ের সামনে, এটা তার হুঁশ থাকতো না। সে তার মধ্যে এই অনুভূতিটা কাজ করতো না যে আমার এই কথাগুলো বলা যাবে না। তো এটা হলো বেসিক্যালি একটা সূক্ষ্ম ভাবনা, বেহুশির একটা সূক্ষ্ম ভাবনা। তো এই ওষুধের সবচেয়ে বড় বিশেষতা হচ্ছে প্রচন্ড পেরেশানির প্রচন্ডতা, ইনসেনিটি, ইনসেনিটি আর কি, মানে ম্যাডনেস লেভেলের। হ্যাঁ, এবং তীব্র, র্যাপিডলি, এই ইয়েগুলো হলো র্যাপিডলি হয়, র্যাপিডলি তার কমপ্লেন ডেভেলপ করে, এবং এই মানে অসুস্থতা খুব দ্রুত তৈরি হয় তার। এই যে মেন্টাল বলেন, ফিজিক্যাল ইয়ে বলেন, আমরা প্রুভিংও ওটা পাই যে হাতে পড়া মাত্র দ্রুত হয়ে যায়, একদম ইনস্ট্যান্টলি, তীব্রতা একদম র্যাপিডলি বেড়ে যায়। তো ডক্টর নাশ বলেছেন, রোগীর অসহনীয় বেদনা, পীড়া, ভয়ানক উন্মত্ততা তথা ডেলিরিয়াম পুরুষ মহিলা সবার সেক্স করার ইচ্ছা জাগ্রত হয়, সবার সেক্স করার ইচ্ছা জাগ্রত হয়। এ সময় তার অন্য জিনিসের প্রতি চাহিদা কমে যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে নেশা দ্রব্য সবকিছুর চাহিদা কমে যায়, শুধুমাত্র সেক্সের আগ্রহ লেগে থাকে, এবং সে পেরেশানির মধ্যে এসে পড়ে যেখান থেকে সে দ্রুত বের হতে থাকে। ধরেন যে একজন মাতাল, একজন নেশা করে, এইরকম কন্ডিশনে তার ওই নেশাও ভাল লাগবে না, মদ খেতেও ভাল লাগবে না, তার শুধু একটাই চাহিদা, সেক্স। সেটা নিয়ে সে অস্থির হয়ে থাকবে। পাঠক বলেছেন, স্যার পাঠক আমাদের সাবকন্টিনেন্টের মহারত্ন আর কি, উনি বলেছেন যে সেক্স করার তীব্র ইচ্ছা থাকে, সেক্স করে, কিন্তু সেক্স করার পরে তার গ্র্যাটিফিকেশন আসে না। গ্র্যাটিফিকেশন অর্থ কি বললাম? তৃপ্তি, পরিতৃপ্তি আসে না, এবং এই সেক্স করার ইচ্ছাটা তার শেষ হয় না, মনে হয় করেই যায়, করেই যায়, করে যায়। ঠিক আছে, এটা হলো ডক্টর এস আর পাঠক বলেছেন। ডক্টর ভিতুল কাস কি বলেছেন? ভিতুল কাস বলেছেন, আমরা ম্যাট্রিমেডিকা থেকে যা পাই তা হলো প্রায় প্রত্যেক ওষুধই শরীরের কোনো বিশেষ অঙ্গ বা তন্ত্রে বা শরীরের কোনো বিশেষ ক্ষেত্রে প্রভাবিত করে, অর্থাৎ কোনো ওষুধের ক্রিয়া কোনো অঙ্গের উপরে বিশেষভাবে দেখা যায়। বিষয়টা বুঝতে পারছেন? মানে ভিতুল কাজ বলছে যে ম্যাট্রিমেডিকে আমাদের যে মেডিসিন গুলো আছে তা কোনো না কোনো অঙ্গের উপরে কাজ করে। যেমন ধরেন যে সেলেনিয়াম আমরা চুলের উপরে ভাবি, সাইলেশিয়া আমরা ভাবি নখের উপরে, তাই না? তারপরে ধরেন যে নাক্স ভূমিকা আমরা ভাবি হয়তো গ্যাস্ট্রিক রিজনের উপরে, এরকম উনি বোঝাতে চাচ্ছেন। কিন্তু ওই ওষুধগুলার ক্রিয়া শুধুমাত্র এক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বরং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে। কিন্তু আসলে বিষয়টা এরকম না, এই ওষুধগুলো আসলে সারা দেহের উপরেই এর প্রভাব ফেলে। এটা কিন্তু ভিতর কাছের কথা, আমার না। তো যদি ওষুধের বিশেষ লক্ষণ, অর্থাৎ মানসিক এবং শারীরিক লক্ষণ রোগীর বর্তমান ব্যক্তিত্বের সমান হয়, তখন সে ওষুধ প্রয়োগ করলে ভালো কাজ করে। যদি মানসিক এবং শারীরিক লক্ষণ রোগীর বর্তমান ব্যক্তিত্বের সমান হয়, বর্তমান প্রেজেন্ট ব্যক্তিত্বের সমান হয়, তখন ওষুধ প্রয়োগ করলে ভালো কাজ করে। অর্থাৎ রোগীর জন্য যদি সঠিক সিমিলিমাম পাওয়া যায়, তখন ওই ওষুধ অসুখকে ঠিক করে দিতে পারে। তখন ওই ওষুধ অসুখকে, তার যে অসুখ হয়েছে সেটাকে ঠিক করে দিতে পারে। তো ক্যান্সারিসের বিশেষ বৈশিষ্ট্য হলো কোন অঙ্গে অত্যাধিক জ্বালা, অত্যাধিক জ্বালা, বার্ন, হ্যাঁ, অত্যাধিক জ্বালা। এটা হলো প্রুভিং, এবং প্রত্যেকটা ম্যাট্রিমেডিকে এই কথাই দেওয়া আছে। কিন্তু কোন রোগে যদি এই জ্বালা না থাকে, ধরেন কোন একটা রোগ হলো,
সেই রোগে আপনি জ্বালা পেলেন না, ফিজিক্যাল জ্বালা পেলেন না, তখন কি আমরা ক্যান্থারিস দেব? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোটি টাকার কোশ্চিন। সব জায়গায় তো আমরা দেখলাম। আমি কি বোঝাতে পারলাম? সব জায়গায় আমরা দেখলাম ক্যান্সার ইজ ইকুয়াল টু জ্বালা, ভায়োলেন্ট। কিন্তু আমরা একটা রোগ পাইলাম, একটা পেশেন্ট পাইলাম, তার একটা রোগে কোনো জ্বালা নাই, তখন কি আমরা ক্যান্সারিস প্রয়োগ করতে পারবো? কি মনে হয়? জি স্যার, প্রয়োগ করা যাবে। যাবে? মানে শারীরিক ভাবে যদি জ্বালা না থাকে, মানসিক ভাবে জ্বালাটা থাকবেই। আচ্ছা, ধরে নিলাম যে মানসিক জ্বালাও নাই। জি স্যার, যদি মেন্টালিটি ক্যান্সারিসের মতো তৈরি হয় তাহলে তাহলে ক্যান্সারিস দেওয়া হবে। যাবে। আচ্ছা, খুব ডিফেন্সিভ, সিয়াম খুব ডিপ্লোম্যাটিক হয়ে গেছে। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয়। দেখেন, ক্যান্সারিস আমরা কি, আমরা ইন জেনারেল কি জানি? ক্যান্সারিজের আমরা প্রাইমারি একদম, একদমই যারা কেবল ক্যান্সারিস কোন ইয়ারে ছিল মনে আছে? ডিএইচএমএস বা বিএইচএমএস, মোটামুটি সিলেবাস তো কাছাকাছি, সম্ভবত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, তাই না? ক্যান্সারিস সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, হ্যাঁ থার্ড ইয়ারে। তো ক্যান্সারিস যদি বলি, তাহলে ক্যান্সারিস কিসের ওষুধ? জ্বালার ওষুধ। মানে জ্বলে গেল, আগুন দিয়ে জ্বলে গেল, পুড়ে গেল, জ্বালা পোড়ার ওষুধ দিয়ে দিলাম, ক্যান্সারিস। এখন রুগী রুগী যদি পুড়ে যায়, ঠিক আছে, রুগীর ধরেন পুড়ে গেল, আমি দিয়াশলাই জ্বালালাম, পুড়ে গেল, ঠিক আছে, পুড়ে এখান থেকে পুড়ে গেল, এই জায়গা পুরা চামড়া টামড়া চলে গেল, কিন্তু তীব্র জ্বালার অনুভূতি হচ্ছে না। তখন যদি আমরা ক্যান্সারিস দিই, তাহলে কাজ করবে? এবার সিয়াম বলো। আমি তো বললাম যে কোনো পোড়ায় আমরা ক্যান্সারিস ইউজ করব, কিন্তু এমন একটা পোড়া হলো যেখানে কোনো জ্বালাই নাই, তীব্র জ্বালা বা আছে হালকা পাতলা, কিন্তু ওরকম ওরকম না, তখন কি ক্যান্সারিস কাজ করবে দিলে? এইখানে স্যার আমি ঠিক শিওর না। এখানে সিয়াম ঠিক শিওর না, কে শিওর? কেউ একজন বলেন, একটু ইন্টারাকশন করেন, আপনারা যে জেগে আছেন আমাকে একটু প্রমাণ দেন। বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতেছিল? বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতেছিল? বাংলাদেশ তো জিতেই নি। তাহলে পুড়লে জ্বলবেই। পুড়লে জ্বলবেই? রাইট। আচ্ছা, আমাদের ডক্টর আমিনুল ইসলাম বললেন পুড়লে জ্বলবেই, কিন্তু আমি বললাম যে একটা পুড়লো যেটাতে জ্বলা নাই, তাহলে ক্যান্সারিস দিব কি দিব না? আমার প্রশ্নটা ছিল এইখানে। স্যার, জ্বলা না থাকলে কাজ হবে না স্যার। জ্বলা না থাকলে কাজ হবে না। আচ্ছা, আর একজনের কাছে শুনি। একজন বললো হবে, একজন বললো হবে না, আরেকজন স্যার কাজ হবে মনে হচ্ছে। কাজ হবে। আচ্ছা, কাজ আমাদের হবে ডক্টর মনে হচ্ছে। দীপক সরকার বললেন যে জ্বালা না থাকলে কাজ হবে। আচ্ছা, আপনাদেরকে আর ইয়ে করুন, আপনারা ইন্টারাকশন করতে চান না কেন? লজ্জাটা কোথায়? আপনার কি সাইলেশিয়া খাওয়াবো? না, স্যার, এই যে যে তিনটা শর্তের কথা বলেছিলেন তার মধ্যে তো হচ্ছে যদি জ্বালা না থাকলে তাহলে তো দুইটা কন্ডিশন থাকছে শুধু। হ্যাঁ, আমি ব্যাখ্যা চাচ্ছি না, আপনি খালি বলেন যে জ্বলবে কি জ্বলবে না, মানে ক্যান্সারিস কাজ করবে কি করবে না। জানি না স্যার। জানি না, একটা আইডিয়া করে তো বলতে পারেন। হ্যাঁ, বাড়ি ভাই। ক্যান্থারিস যেহেতু একটা আমরা পটেন্সি ইউজ করি পাওয়ার, হ্যাঁ, আর সে কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি, সুতরাং তার কাজ সে করবে, যারা থাকবে না থাক। না, আর আমি যেটা বলছি যে জ্বালা নাই, ওখানে আপনি ক্যান্সারিস দিলে কাজ করবে কিনা। ক্যান্থারিসের কাজ ক্যান্থারিস করবে, কিন্তু জ্বালা যেহেতু নাই, কিন্তু জ্বালা সারার এখানে দরকার নাই, অন্য কাজ করবে। অন্য কাজ করবে। আচ্ছা, যাকে আরো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে দিলেন, বাড়ি ভাইয়ের সাথে পারা যাবে না। আর কাজ করবে হ্যাঁ, এটা ধন্যবাদ। কনফার্ম। জি জালাল, ডক্টর জালাল শুক্র বলেন প্লিজ। জি স্যার, কাজ করবে, এখানে কাজ কাজ করবে? আগুনে জরুরি পোড়ার কিছু ক্ষেত্রে বলবেন? এটা খুবই দারুণ কাজ করে, অবশ্যই কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের গুরুজনরা কি বলেছে সেটা একটু জেনে নিই, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে, যদি রোগীর শরীর পুড়ে যায়, তাহলে
তীব্র জ্বালার অনুভূতি যদি না থাকে, তাহলে আপনি যদি ক্যান্থারিস দেন তাহলে কাজ হবে না। এবার তো আপনারা ঝগড়া লাগিয়ে দিবেন, কেন হবে না? একটু আগে বললেন, কিন্তু মূল সংজ্ঞাই তো বললামই, জ্বালা থাকতে হবে। এরকম কখন হয়? এরকম জানতে গেলে আমাদের কিন্তু অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে। হ্যাঁ, আমাদের যারা বিএইচএমএস ডাক্তার বৃন্দ যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা অনেক বেশি জানেন। আমি সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করি। রোগীর ত্বক যখন গভীরভাবে পুড়ে যায়, দগ্ধ হয়, হ্যাঁ গভীরভাবে দগ্ধ হয়, তার মানে সম্পূর্ণ স্ক্রিন জ্বলে গেছে, 3rd ডিগ্রি বার্নিং। হ্যাঁ, তখন তার মধ্যে জখমের অনুভূতি থাকে না। এবার এই বার্নিং এর বিষয়টা কি আমরা বুঝি? 3rd ডিগ্রি বার্নিং এর কিন্তু বার্নিং কে ক্লাসিফিকেশন করে, ঠিক আছে? বার্নিং এর ক্লাসিফিকেশন আছে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। আমরা কি এই বিষয়টা বুঝি? কোথায় যেন একটা ভিডিও রেখেছি, দাঁড়ান একটু। স্যার আমি বলবো। বলেন। হ্যাঁ, 1st ডিগ্রি হলো স্যার একেবারে সারফেস, যদি এপিথেলিয়াম উপরের যেটা এই লেয়ার যদি ইনভলভ হয়, এটা হচ্ছে 1st ডিগ্রি। আর একটু ডার্মিস তার নিচে যে ইয়া থাকে কানেকটিভ টিস্যু, যে সেটা বললে 2nd ডিগ্রি। আর নার্ভ সহ যদি 3rd ডিগ্রি, মানে একেবারে ডিপ, ওইখানে পেইন থাকবে না, যেহেতু নার্ভ ড্যামেজ হয়ে গেছে, সেই কারণে ওই সেন্সেশনটা থাকে না। থ্যাংক ইউ। এই জন্য ওই যে আমাদের মানে কোরআনে কিন্তু আছে যে দোজকে মানুষ একবার পুড়িয়ে গেলে আবার নতুন করে চামড়া দিবে আল্লাহ তাআলা, যাতে অনুভূতিটা পায়। নাহলে পুড়িয়ে গেলে তো আর পরে আর ব্যথা বুঝবে না। এটা হচ্ছে আমার ব্যাখ্যা আর কি। আপনার ব্যাখ্যা। আবার নতুন করে আবার চামড়া তৈরি হবে, আবার পুড়বে, আবার চামড়া তৈরি হবে। সুন্দর 3rd ডিগ্রি বলেছেন, বার্ন হলে আর এই ফিলিং থাকে না। সুন্দর বলেছেন, খুব সুন্দর। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই। ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, যদিও ইংরেজিতে, আমার উচিত ছিল বাংলায় করা, আসলে করতে চাই মেলা কিছু, সময় হয় না, এটা একটা সমস্যা। খুব মন দিয়ে দেখেন। হ্যাঁ, ভিডিওটা মন দিয়ে দেখেন, নাহলে এই বার্নিং এর বিষয়টা বুঝতে পারবেন না। আব্দুর রব যেটা বললেন, তো আমরা দেখলাম 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি বার্নে কোনো সেন্সেশন নাই। ওই জায়গায় যদি আপনি ক্যান্থারিস দেন, ক্যান্থারিস কাজ করবে না, ঠিক আছে? কারণ ওখানে তো জখমের কোনো অনুভূতি নাই, কোনো সেন্সেশন নাই। ওই জায়গায় ব্যক্তির ক্ষেত্রে ক্যান্থারিস কাজ করবে না। তাহলে এইটা কি ধরনের জ্বলে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে কাজ করবে? ওই যে 1st ডিগ্রিতে যেটা হলো, বা 2nd ডিগ্রির কিছু অংশ গেল, সেই ক্ষেত্রগুলোতে জ্বালার কারণে যখন ব্যক্তি একদম ছটফট ছটফট করতে থাকবে, ওরে মরে গেলাম, পানি দে, পানি দে, পানি দে, পানি কই আছিস রে, পানি দে, পানি দে, পানি ঢাল, পানি ঢাল, পানি ঢাল। এই জ্বালা থেকে পানি ঢাল, তাড়াতাড়ি ঢাল, তাড়াতাড়ি ঢাল। জ্বালা থেকে দ্রুততম মুক্তি পেতে চায়, তখন এই ওষুধ কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। আপনারা ভুল করতে যান না। বাহাদুরি কিন্তু সব জায়গায় দেখাতে হয় না, জেনে বাহাদুরি দেখান। তো এরকম কখন হয়? ধরেন ভাত রান্না করছেন, পাতিল থেকে ঢাকনাটা তুলতে গেলেন, ভাপ আপনার মুখে লেগে, হয় না, মুখে একদম ঝলে যায়। আমাদের হয়তো, আমরা ল্যাবে যখন কাজ করতাম, লেমিনার এয়ার ফ্লো চেম্বারে, আমাদের হাত প্রথমে ইয়ে করতে হয়, স্টেলাইট করতে হয়, জীবাণুমুক্ত, নির্জীব না নির্জীব করতে হয়। এরকম করে ইয়ে করে আমরা করি, অ্যালকোহল দিয়ে, দুধ থেকে আগুন নিয়ে এরকম করে এটাকে ইয়ে করতে হয়, একটু শুকাতে হয়। এবার আমাদের এক স্যার, অ্যালকোহল তো আগুনের খুব কাছে নিয়ে গেছে, আর আগুন যাবে কই, পুরা দাও 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 করে জ্বলে উঠছে। আমি কি করবো, আমি তো নিজেই ইয়ে হয়ে গেছি। আমি দেখছি যে কাপড়ে আগুন টাগুন ধাপ ধাপ করে বাড়ি টাড়ি দিয়ে, একটু অ্যালকোহল এরিয়া, সেকেন্ডের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে,
ঠিক আছে, একদম এগুলো ঝলসে টলসে গেল, ইয়ে হয়ে গেল, এই মরে গেলাম রে, মরে গেলাম, এই পানি গেলাম না, ঠিক আছে। এই যে গরম বাষ্প, গরম আগুনের লেলিহান, এই হ্যান ত্যান, এগুলো ত্বক জ্বলে যাচ্ছে, তখন এই ধরনের তীব্র অনুভূতি তৈরি হয়। উপরের লেয়ারে বা তার নিচের লেয়ারে গেলেই এই অনুভূতিটা তৈরি হয়ে যায়। মানে এরকম যে কোনো পরিস্থিতিতে যেখানে জ্বালার অনুভূতি হোক, জ্বালার অনুভূতি হোক বা না হোক, ব্যক্তি যদি পেরেশান হয়ে পড়ে এবং পেরেশান হয়ে ওই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অস্থির হয়ে পড়ে, তখন তার মেজাজ অনেক বেশি খিটমিটে হয়ে যায়, রাগান্বিত হয়ে পড়ে, অসভ্যের মতন আচরণ করে, তখন ক্যান্থারিস দেবেন। ক্যান্থারিস এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যাবে, অসুখের নাম যেটাই হোক, শুধু পুড়ে যাওয়া না, যে কোনো অসুস্থতায় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পেশেন্ট অনেক বেশি অস্থির হয়ে পড়ছে, তার মেজাজ অনেক বেশি খিটমিটে হয়ে পড়ছে, সে রাগ দেখাচ্ছে, অসভ্যের মতন আচরণ করছে, এরকম অবস্থায় ক্যান্থারিস দেন। ক্যান্থারিস 100 কাজ করবে। অসুখের নাম যে কোনো একটা বসায় নেন, XYZ, ক্যান্সার থেকে আলসার, চুল পড়া থেকে যে কোনো জায়গা, অ্যাটিটিউড এটা নেন, ক্যান্থারিস দেন, 100 কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি, কালকে কিছু কেস নিয়ে আলোচনা করব, আরো ক্যান্থারিসের অনেকগুলো রূপ পড়ার আছে।